যত পুরনোই স্টিলের বাসন হোক না কেন, এখন আপনাদের বাসন একেবারে নতুনের মতো চকচকে করবে। কিংবা আপনারা কখনো প্রেশার কুকারকে রুটি মেকার হিসাবে ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করব, চলুন আজকের টিপস দেখে নিই। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আর প্রত্যেক দিনই ভাত আমাদের রান্না হয়। অনেক সময় ভাত রান্না করার পর যখন আমরা ভাতের ফ্যানটা ঝরাতে যাই, দেখা যায় ফ্যানের মধ্যে বেশ কিছুটা ভাত আমাদের পড়ে যায়। তাই আপনারা কখনো এইভাবে গ্লাসের ব্যবহার করে দেখেছেন? তাহলে সমস্যাটার হবেই না। যে পাত্রে আমরা ভাতের ফ্যানটা ঝরাবো সেই পাত্রের মধ্যে দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটি গ্লাস। আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্লাস থাকে। আপনারা গ্লাসটাকে এইভাবে শুইয়ে বা দাঁড় করিয়ে নিন, দাঁড় করে নিলেই সুবিধা হবে। ভাতের হাঁড়ি বা পাত্রটাকে এইভাবে উল্টে দিন। এতে সুবিধাটা কি হবে জানেন? এই যে ভাতের হাঁড়ির ঢাকনাটা গ্লাসের কারণে টাইট হয়ে আটকে থাকবে, আর ভাতের ফ্যান ঝরানোর সময় ফ্যানের মধ্যে একটিও ভাতের দানা কিন্তু পড়বে না। অনেক সময় আমরা মাছ রান্না করতে যখন যাই, মাছটাকে ভাজতে নিলে দেখা যায় তেল ছিটে আসে, বা কড়াইতে দেখা যায় মাছটা লেগে ধরে। আমরা অনেকেই যারা নতুন গৃহিণীরা বুঝতে পারি না যে ভালো করে কড়াই গরম করে নেওয়ার পরে এই সমস্যাটা হয়। তাই যে মাছের ভাববেন যে তেল ছিটে আসবে, আপনারা নুন হলুদ মাখানোর পর একটু সর্ষের তেল বা রিফাইন তেল মাখিয়ে নেবেন মাছের গায়ে। তারপর কড়াইতে তেলে সামান্য একটু নুন দিয়ে দিন। তেল যদি আপনাদের ঠিকমতো গরমও নাও হয়, নুন দেওয়ার কারণে আপনাদের মাছ কখনোই কড়াইতে লাগবে না। দেখুন, আমি নাড়াচাড়া করেও দেখালাম দেওয়ার সঙ্গে সঙ্গে। আর আমরা যেহেতু মাছে নুন হলুদ মাখানোর সময় একটু তেল মেখে নিয়েছিলাম, তাই মাছের তেল ছিটেও আসেনি। ভালো লাগলে ট্রাই করবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় রুটি করার পর আমাদের বেলন চাকি এরকম নোংরা হয়ে যায়। নোংরা বেলন চাকিকে পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় কিন্তু লেগে যায়। অনেক সময় জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে। ভিজিয়ে রাখলে বেলন চাকি পরিষ্কার হয়, কিন্তু সময়েরও ব্যাপার, আর কাঠের জিনিস নষ্ট হয়ে যায়। সেকেন্ডও সময় লাগবে না, বেলন চাকি পরিষ্কার হয়ে যাবে। আমরা ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা দেখবেন অনেকক্ষণ গরম থাকে। অনেক সময় ভাতের ফ্যান আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তাই একটি পাত্রের মধ্যে আপনারা বেলন চাকিটাকে রেখে এইভাবে ভাতের ফ্যানটা ঢেলে দিন। অবশ্যই গরম থাকতে দেবেন, ঠান্ডা থাকতে নয়। দেখবেন সঙ্গে সঙ্গেই আপনাদের বেলন চাকের মধ্যে যে আটা লেগে শক্ত হয়ে যায়, সহজে উঠতে চায় না, সেই বেলন চাকিকেও আপনারা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন, আটাটা লেগেছিল, আমি গরম ফ্যান ঢেলে নিয়েছি, কত সহজেই এই আটাটা উঠে দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। এতে বেলন চাকি অনেকক্ষণ ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই, আর সময়ও লাগবে না, কাজটিও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। চলুন জল দিয়ে ধুয়ে দেখাই। এখানে 1 সেকেন্ডও লাগলো না, বেলন চাকিটা আমার পরিষ্কার হয়ে গেল। গাটি কচু কম বেশি আমরা প্রত্যেকেই খাই, কিন্তু গাটি কচুর খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকটাই কষ্ট করতে হয়। সহজে দেখা যায় গাটি কচুর খোসা ছাড়ানো যায় না। সেকেন্ডও সময় লাগবে না, হাত না লাগিয়েই গাটি কচুর খোসা আপনারা এখন সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। কিভাবে চলুন দেখে নিই। এই ধরনের ছোট গাটি কচুগুলো খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু খোসা ছাড়াতে গেলে অনেকটাই সমস্যা হয়। আমাদের বাড়িতে যেই ধরনের বোতল থাকে, এমন ধরনের বোতল নেবেন যে বোতলের মধ্যে ডিজাইন থাকে, মানে খাঁজ কাটা থাকে। জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিতে পারেন, যেগুলোর মধ্যে ডিজাইন মতো করা থাকে। আমি এখানে পুরনো একটি বোতল নিয়ে নিয়েছি। এখানে দেখুন গাটি কচুর খোসাটা ছাড়াতে যাচ্ছি। সবার প্রথমে এই বোতলের মধ্যে গাটি কচুগুলোকে আমি এইভাবে ভরে নিচ্ছি। আমাদের এইভাবে গাটি কচুগুলোকে ভরে নিতে লাগবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন। এরপর কি করব, এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। নুন আর জল অবশ্যই দেবেন। তারপর কি করব, যে ঢাকনাটা আছে, ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য গাঁটি কচুগুলোকে আমি এইভাবে রেখে দেব। 2-3 মিনিট পর আপনারা এইভাবে বোতলটাকে ঝাঁকাবেন। 2-3 মিনিট পর, কিন্তু সঙ্গে সঙ্গেই নয়। নুন জলে ভিজিয়ে রাখার কারণে গাঁটি কচুর যে খোসাটা একদম নরম হয়ে যায়। তারপর এই যে ডিজাইনযুক্ত আমরা যে বোতল ব্যবহার করেছি,
আর দেখুন প্লেন এই ধরনের বোতল নিলে কিন্তু হবে না, ডিজাইনযুক্ত বোতলই নিতে হবে। আর এই যে নুন জলে ভিজিয়ে রাখার কারণে প্রথমেই বললাম খোসাটা নরম হয়ে যায়। তারপর এইভাবে আপনারা একটুখানি ঝাঁকাতে থাকবেন, কোনো রকম হাত দিয়ে এখানে আপনাদের গাঁটি কচুর খোসা ছাড়াতে লাগবে না। কিছু সময় এইভাবে যদি একটু ঝাঁকিয়ে নিতে পারেন, দেখুন এই যে গাঁটি কচুটা দেখুন সাদা হয়ে যাচ্ছে ধীরে ধীরে। খোসা কিন্তু খুব সহজেই এইভাবে দ্রুত তাড়াতাড়ি ছাড়ানো যায়, কোনো রকম আমাদের খাটনি করতে লাগে না, হাত দিয়ে অনেকটা সময় আমাদের লাগে না। আমি এখানে 1 থেকে 2 মিনিট মতো এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়েছি। আপনারা যতটা প্রয়োজন ততটাই গাঁটি কচুর খোসা এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন, সময় আপনাদের খুব কম লাগে। এবার দেখুন গাঁটি কচুটাকে আমি একটি পাত্রের মধ্যে বোতল থেকে বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাদা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু আমি কষলে নিচ্ছি, দেখুন সব খোসাই কিন্তু উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এবার চলুন আমি গাঁটি কচুটাকে কি করব, এইভাবে ভালো করে একটু কষলে নেব। যদি সামান্য পরিমাণের কোথাও খোসা লেগে থাকে সেই খোসাগুলো খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে। এবার 2-3 বার গাঁটি কচুগুলোকে জল দিয়ে আমাদের ধুয়ে নিতে লাগবে। আমি এইভাবে তুলে নিচ্ছি, তাও কিন্তু দেখুন খোসাগুলো উঠে গেছে কিন্তু গায়ে একটু একটু খোসা লেগে রয়েছে। তাই আমি 2-3 বার ফ্রেশ জল দিয়ে গাঁটি কচুগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো আমাদের গাঁটি কচু। কোনো রকম হাত দিয়ে আমাদের ঘষাঘষির প্রয়োজন পড়লো না, ছুরি বটির ব্যবহার করতে লাগলো না। গাঁটি কচুর খোসার মধ্যে একটুও কিন্তু আমাদের গাঁটি কচু নষ্ট হয়নি। দেখুন একদম সাদা ধবধবে হয়ে গেছে গাঁটি কচুগুলো, রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে একবার হলেও দেখতে পারেন। আমরা চা খাওয়ার পর কী করি, চা পাতাগুলোকে ফেলে দিই, কিন্তু ভুল করেও চা খাওয়ার পর চা পাতা ফেলবেন না। চা পাতার জলটা ছড়িয়ে আপনার একটি পাত্রের মধ্যে রেখে দিন, দেখবেন 5-6 দিন বা 7 দিনের জমানো চা পাতাটা রোদ্রে ভালো করে একটু শুকিয়ে নিন বা পাত্রের মধ্যে রেখে দিলেই দেখবেন অলরেডি চা পাতা এমনিতেই শুকিয়ে যায়। এখানে আমি 5 দিনের চা পাতা জমিয়ে রেখেছিলাম, শুকনো হয়ে গেছে। এবার কি করব, এই চা পাতাটা দিয়েই কিন্তু দারুণ একটি জিনিস আমরা তৈরি করে নিতে পারি। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিয়েছি। খাবার সোডা বলতে যাকে বেকিং সোডা আমরা বলে থাকি, সেই বেকিং সোডা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ মতো ডিটারজেন্ট পাউডার। দেখুন এবার আমরা কি করব, ভালো করে চা পাতা যে ইউজ করা চা পাতা, এটা কিন্তু ফ্রেশ চা পাতা না, ইউজ করা এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এটাকে আমাদের একটু গুঁড়ো করে নিতে হবে, তাহলে ডিটারজেন্ট পাউডার আর এখানে যে আমরা খাবার সোডা নিয়েছি সেই সঙ্গে চা পাতাটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। এটাকে দেখুন আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে আপনাদের ঢেলে দেখাচ্ছি। এই দেখুন আপনারা এরকম গুঁড়ো করে নেবেন, তারপর কোনো কৌটোর মধ্যে এটাকে আপনারা ভরে রেখে দেবেন। আমাদের বাড়িতে যে থালা বাসনগুলোর কোনো রকম গ্লেজ থাকে না, স্টিলের থালা বাসনগুলোর গ্লেজ নষ্ট হয়ে যায়, আপনারা এই মিশ্রণটা দিয়ে দিন সামান্য পরিমাণ। এবার এটা দিয়ে আমরা বাসনটাকে মেজে নেব। চা পাতা এখানে কি করবে, স্ক্রাবের কাজ করবে। খাবার সোডা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করবে। আর এখানে যেহেতু আমরা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করেছি, ডিটারজেন্ট পাউডার বাসনের মধ্যে যে একটা তেল ভাব বাজে দুর্গন্ধ থাকে সেটাকেও দূর করতে সাহায্য করে। আমি বাসনগুলোকে মেজে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো। দেখুন বাসনগুলো স্টিলের যে বাসন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। স্টিলের বাসন এটার সাহায্যে, এই মিশ্রণটার সাহায্যে যদি পরিষ্কার করেন আপনাদের বাসনও এরকম চকচকে হয়ে যাবে। ভালো লাগলে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। গরম পড়তে না পড়তেই আমাদের বাড়িতে এতটা পরিমাণ মশার উৎপাত বেড়ে যায় যে দরজা জানলা বন্ধ করে রাখতে হয়। আর দরজা জানলা বন্ধ করে রাখলেও কিন্তু ঘরে একটি অস্বস্তি হয়। মশা তাড়ানোর জন্য আমরা কি করি, বাজার থেকে কেমিক্যালযুক্ত মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি এগুলো নিয়ে আসি, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর এই কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টর মতো রোগ ব্যাধিও কিন্তু বাসা বাঁধে। তাই আমরা যদি প্রাকৃতিক উপায়ে মশা তাড়াই তাহলে কি হবে, ক্যান্সার,
শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধি মশা তাড়ানোর জিনিস ব্যবহার করে আমাদের শরীরে হবে না। আর মশা না তাড়ালেও ডেঙ্গুর মতো রোগ হবে। চলুন ঘরোয়া উপায়ে কিভাবে মশাকে তাড়াতে পারি দেখে নিই। আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে যে পাতাটা সব সময় পাওয়া যায়, এই যে পেঁপে পাতা। পেঁপে পাতা অনেক সময় আমরা নিজেরাও বাড়িতে পেঁপে গাছ লাগিয়ে থাকি, বা বাড়িতেও যদি না থাকে আপনারা আশেপাশে খোঁজ করলেই পেয়ে যাবেন পেঁপে পাতা। পেঁপে গাছের পাতার সঙ্গে আরও কিছু জিনিস মিশিয়ে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, বাড়ি থেকে কিন্তু খুব সহজেই আমরা মশাকে তাড়িয়ে ফেলতে পারবো একেবারে প্রাকৃতিক উপায়ে। কোনো রকম এখানে আমাদের কেমিক্যালের ব্যবহার করতে হবে না। এখানে দেখুন জল দিয়ে আমি পেঁপে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ দেখবেন এই যে পেঁপে পাতার মধ্যে অনেক পোকাও থাকে, ফাঙ্গাস থাকে, কিংবা নানা রকম ধুলো ময়লা থাকে। তাই অবশ্যই পেঁপে পাতাটাকে এইভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এখানে আমরা কি করব, এইভাবে দেখুন পেঁপে পাতাটাকে আমি ছোট ছোট করে এখানে টুকরো করে নিলাম। এবার আমি কি করছি, এখানে আমি নিয়েছি একটি হামালদিস্তার। এখানে হামালদিস্তা বা শিলনোড়া যে কোনো কিছু একটা নিতে পারেন। তার মধ্যে আমি এইভাবে পেঁপে পাতাটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, খুব ভালো করে পেঁপে পাতাটাকে একটু থেতো করে নেব, যাতে পেঁপে পাতার রসটা খুব ভালোভাবে বের হয়। পেঁপে পাতার রস এমনকি গন্ধ, এটা মশারা একেবারেই সহ্য করতে পারে না। আর এটার গন্ধ বা রসের কারণে মশা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায়। এইভাবে খুব সুন্দর করে থেতো করে নেব, যাতে রসটা আমাদের ভালোভাবে বের হয়। এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে পেঁপে পাতাটাকে কিন্তু থেতো করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন পেস্ট আমাদের তৈরি করতে হবে না, যাতে রসটা ভালোভাবে বের হয় এই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আমরা কি করব, এই যে পেঁপে পাতাটাকে আমি থেতো করে নিলাম, এখানে একটি পাত্র আমি নিয়েছি। পাত্রের মধ্যে পেঁপে পাতার এই মিশ্রণটা এই যে এর মধ্যে আমি দেখুন ঢেলে নিলাম। এবার এর মধ্যে এখনও কিন্তু পেঁপে পাতার মিশ্রণ লেগে রয়েছে, তাই যাতে এটা নষ্ট না হয় এটাও আমরা এর মধ্যে ঢেলে দিয়ে দেব। এখানে দেখুন আমি 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই জলের পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, যাতে জলটা যদি বেশি দেন তাহলে কিন্তু পেঁপে পাতাও বেশি দিতে হবে। আমি এখানে 2টো পেঁপে পাতা ব্যবহার করেছি ছোট ছোট, তার জন্য এখানে আমি 1 গ্লাস জল দিলাম। এবার আপনারা চাইলে এটাকে ফুটিয়ে নিতে পারেন, বা আপনারা এটাকে ভিজিয়েও রাখতে পারেন। এখানে আমি এই পেঁপে পাতা দিয়ে জলটাকে ভিজিয়ে রাখবো। এখানে আমি আধা ঘন্টার জন্য জলটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে পাত্রটাকে দেখুন 1 ঘন্টার জন্য এই পেঁপে পাতা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমরা কি করব, এটাকে না আমাদের ছেঁকে নিতে লাগবে, কারণ এর মধ্যে পেঁপে পাতার পাতার টুকরোগুলোও রয়েছে। তাই অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে আমরা এটাকে ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি। এই দেখুন এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার কি করব, এই পাত্রটার মধ্যে আমরা দিয়ে দিলাম। দেখুন একদম ডিপ কালারের একটি জল আমরা কিন্তু এখানে পেয়ে গেছি। এবার এই জলের সঙ্গে আমাদের কিছু জিনিস মিশিয়ে নিতে হবে। এখানে যে জিনিসগুলো মশা তাড়াতেও সাহায্য করবে, এখানে দেখুন আমি নিয়েছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। তাই কী করব, একটি পাত্র নিয়েছি। আমাদের লবঙ্গটা হালকা করে একটু থেতো করে নিতে হবে, এইভাবে যাতে গন্ধটা ভালোভাবে বের হয়। থেতো করে নেওয়া লবঙ্গটাকেও আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে লবঙ্গর গন্ধটাও ভালোভাবে মেশে। এবার এর মধ্যে আরও কিছু জিনিস আমরা ব্যবহার করব। এখানে আমি নিয়েছি একটি কর্পূর। কর্পূরটাকেও হালকা করে এইভাবে আমরা একটু গুঁড়ো করে নিচ্ছি, যাতে কর্পূরের গন্ধটাও ভালোভাবে মেশে। কর্পূরের গন্ধের কারণেও দেখবেন বাড়ি থেকে কিন্তু মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যায়। শুধু কর্পূর ঘরের মশা তাড়াতেও সাহায্য করে না, ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, ঘরের রুম ফ্রেশনার হিসাবে কাজ করে, ঘরের পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে। এই যে লবঙ্গটা গুঁড়ো করে নিলাম আর কর্পূর খুব ভালো করে পেঁপে পাতার জলের সঙ্গে আমরা এইভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি নিচ্ছি দেখুন ডেটল। এখানে যে ডেটলই দিতে হবে এমন কথা নয়, আপনারা ডেটল দিতে পারেন, চাইলে আপনারা
এর মধ্যে কিন্তু ব্যবহার করতে পারেন যে স্যাভলন হয় স্যাভলন, যে কোনো অ্যান্টিসেপটিক জিনিস এখানে আপনারা ব্যবহার করতে পারেন, যাতে মশা আমাদের বাড়ি থেকে তো চলে যাবেই, সেই সঙ্গে মাছির এমনকি আর সব জিনিস দিয়ে কিন্তু দেখুন খুব ভালো করে আমরা মিশ্রণটা তৈরি করে নিলাম। এখানে যেহেতু ডেটল দেওয়া হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে কর্পূর, তাই সহজে কিন্তু এই মিশ্রণটা নষ্ট হবে না। আপনারা 5-6 দিন এটাকে ব্যবহার করতে পারবেন। কিভাবে এটাকে আমরা ব্যবহার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের স্প্রে বোতল আছে, এই ধরনের স্প্রে বোতল নিয়ে নেবেন। আর যদি আপনাদের হাতের কাছে স্প্রে বোতল না থাকে, কোনো সমস্যা নেই, নর্মাল জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনা ছিদ্র করে নিয়েও আপনারা এই মিশ্রণটা ভরে ব্যবহার করতে পারেন। এখানে আমি দেখুন এই যে আমার এখানে স্প্রে বোতলটা আছে, স্প্রে বোতলের মধ্যে আমি মিশ্রণটা ভরে নিলাম এইভাবে পুরোটা। তাহলে দেখুন কত সহজেই এখানে আমরা তৈরি করে নিতে পারলাম মশা তাড়ানোর জন্য স্প্রে। এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব যাতে আমাদের বাড়ি থেকে খুব সহজেই মশারা পালিয়ে যায় বন্ধুরা। এতে কিন্তু দেখুন কোনো রকম কেমিক্যালের ব্যবহার হয়নি। মশা মারার তেল কয়েল যে ধূপকাঠি ব্যবহার করা হয় সেগুলোতে কিন্তু ক্যান্সারের মতো রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধে, হাঁপানি, শ্বাসকষ্ট হয়। তাই চলুন দেখে নিই কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। বাড়িতে যেখানে আলমারির পেছন দিকটা, শোকেসের দিকটা দেখবেন এই সব জায়গা না অন্ধকার থাকে, আর এই সব অন্ধকারেই কিন্তু মশারা এসে লুকিয়ে থাকে বন্ধুরা। তাই আপনারা প্রত্যেক দিন এই আলমারির পেছন দিকটা, সাইড দিকটা, শোকেসের দিকটা মিশ্রণটা স্প্রে করে দিন। অনেক সময় জানলা দিয়েও কিন্তু আমাদের মশা ঢোকে, তাই এইভাবে জানলার গ্রিলে আপনারা রাত হওয়ার আগেই বিকেলেই মিশ্রণটা স্প্রে করে দেবেন। কিংবা আপনাদের যে পর্দা থাকে, পর্দার পেছন দিকটাতেও এইভাবে একটু স্প্রে করে দিন। দেখবেন এর গন্ধের কারণে জানলা দিয়ে আর কখনোই মশা কিন্তু ঢুকবে না। এইভাবে একটু স্প্রে করে দিতে হবে। আপনাদের যে বেসিন আছে, বেসিনের পেছন দিকটাও দেখবেন মশারা লুকিয়ে থাকে। বেসিন কিংবা আপনারা সিঙ্কের পেছন দিকটাতেও মিশ্রণটা দিয়ে দেবেন। বাড়িতে আমাদের অনেক সময় এই ধরনের গাছপালা আমরা কিন্তু টপে পুঁতেই থাকি, আর দেখবেন গাছের পাতার তলায় তলায় মশারা কিন্তু লুকিয়ে থাকে দিনের বেলায়, রাত হলেই বের হয়। তাই গাছের পাতার দিকটাতেও আপনারা এই মিশ্রণটা স্প্রে করে দিন, এতে গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। যেখানে আপনাদের ডাস্টবিন থাকে সেই সব জায়গাতেও মিশ্রণটা স্প্রে করে দেবেন। ছোট ছোট পোকা উড়বে না, মাছি উড়বে না ডাস্টবিনে, এমনকি মশারাও কিন্তু চলে যাবে। সোফা যদি থেকে থাকে, সোফার নিচের দিকটাতেও আপনারা এইভাবে মিশ্রণটা দিয়ে দিন। সোফার নিচের দিকে দেখবেন সেই সব জায়গাতেও মশা লুকিয়ে থাকবে না। একবার আপনারা অবশ্যই বাড়িতে মিশ্রণটা তৈরি করে ব্যবহার করুন। আশা করছি খুব সহজেই ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবেই আপনারা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে অবশ্যই রেমেডিটি কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর কীরকম রেজাল্ট পেলেন কমেন্ট করে কিন্তু জানাতে। অনেক সময় দেখা যায় আমাদের হাতে একদম সময় থাকে না, হয়তো বাচ্চারা স্কুল থেকে আসবে বা স্কুলে যাবে, খুব দ্রুত তাড়াতাড়ি রান্না করতে হবে, গ্যাসের খরচাটাও যাতে কম হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। এর জন্য সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ঝরঝরে ভাত হবে বন্ধুরা, সেই সঙ্গে আপনারা ডালও রান্না করে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিটের গ্যাস খরচা হবে। এখানে দেখুন আমি গ্যাসের ওপর একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল রান্না করব। এখানে মুসুরির ডালের সঙ্গে আমি সজনে ডাঁটা, টমেটো দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার আমি একটি প্রেশার কুকারের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। যদি আপনাদের হাতের কাছে স্ট্যান্ড না থাকে, আপনারা বাটি বসিয়ে যতটা ভাত রান্না করতে চান একটি পাত্রের মধ্যে জল দিয়ে সেই চালের বাটিটা বসিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা শুধু একটি সিটি দিয়ে নিন, আর সিটি খোলার জন্য কিছু সময় অপেক্ষা করবেন হাওয়াটা বের হওয়ার জন্য। তাহলেই দেখবেন আপনাদের একসঙ্গে ডালও রান্না হয়ে যাবে, সেই সঙ্গে একদম ঝরঝরে একটি ভাত আপনাদের কিন্তু রান্না হয়ে যাবে। এই দেখুন গ্যাসের খরচাটা তো আমাদের কম হলোই, সেই সঙ্গে সময়টাও বেঁচে গেল। ডালও সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু ডালে একটু ফোড়ন দিলেই কিন্তু পুরোপুরি দেখুন ভাত ডাল দুটোই আমাদের রেডি হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি
অবশ্যই কিন্তু আপনারাও তাড়াহুড়োর সময় অ্যাপ্লাই করবেন। আমাদের বাড়িতে যাদেরই ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চারা দেখবেন যে কাজটি করে, এই যে মায়ের নেল পালিশ, মায়ের লিপস্টিক এই জাতীয় জিনিসগুলো নিয়ে অনেক সময় খেলা করে। দেখা যায় ফার্নিচারে এইভাবে নেল পালিশ লাগিয়ে দেয়। আর এই যে নেল পালিশটা যে লাগিয়ে দিল, দেখুন দেখতে কতটা বাজে লাগছে। আর এটা কিন্তু শুকানোর সঙ্গে সঙ্গেই দেখবেন একেবারে দাগ হয়ে যায়, সহজে তোলা যায় না। অনেক সময় বাড়িতে নেল রিমুভার আমাদের থাকে না, তখনই কিন্তু সমস্যা হয়। আর যেহেতু কাঠের জিনিস, এটা যদি আমরা ঘষে ঘষে তুলি নেল পালিশটা, তাহলে কিন্তু আমাদের ফার্নিচারটাও নষ্ট হয়ে যাবে। তাই একটি কাজ করতে পারেন, পারফিউম বা সেন্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। পারফিউম বা সেন্ট এইভাবে যেখানে আপনাদের এইভাবে মানে নেল পালিশ বা লিপস্টিক লাগিয়েছে সেই জায়গাটায় পারফিউম বা সেন্ট এইভাবে স্প্রে করে দিন। পারফিউম বা সেন্টেও কিন্তু স্প্রিট দেওয়া থাকে, যেটা নেল রিমুভারে থাকে। এই পারফিউম বা সেন্ট কি করবে, নেল পালিশটাকে তুলতে সাহায্য করবে, ফার্নিচারও নষ্ট হবে না। কিছু সময় আঙুল দিয়ে এইভাবে আমি ঘষে নিয়েছি, এবার একটি কাপড় দিয়ে আমি মুছে দেখাচ্ছি। দেখুন আরও একটু স্প্রে করে দেব, তাহলে খুব সহজে যেটুখানি দাগ লেগে রয়েছে সেটাও উঠে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন যেটুখানি লেগেছিল সেটাও কত সহজেই উঠে পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন। আপনাদের ফার্নিচারেও এরকম দাগ পড়ে গেলে নেল পালিশের লিপস্টিকের দাগটা সহজে উঠে। প্রেশার কুকারকে কখনো আপনারা রুটি মেকার হিসাবে ব্যবহার করেছেন? কিভাবে আমরা প্রেশার কুকারকে রুটি মেকার হিসাবে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। প্রেশার কুকার কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, আমরা প্রত্যেকেই রান্নার জন্য ব্যবহার করে থাকি। সে 2 লিটারের হোক কিংবা 5 লিটারের। দেখবেন প্রেশার কুকারগুলো খুব ভারী হয়, তাই অনেক সময় হাতের কাছে আমাদের ব্যালন চাকি থাকে না, বা একটি একটি করে রুটি বেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই ব্যালন চাকির প্রয়োজন পড়বে না, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রুটি বেলে নিতে পারবেন। এখানে আমি একটি থালা নিয়েছি, আপনারা চাইলে কিচেন স্ল্যাপও ব্যবহার করতে পারেন। কি করলাম দেখুন, থালার মধ্যে আমি কিছুটা পরিমাণ শুকনো আটা ছড়িয়ে দিলাম, তারপর রুটি তৈরি করা লেচিটাকে রেখে প্রেশার কুকার দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দেব। এইভাবে হালকা করে একটু চাপ দিলেই দেখবেন পারফেক্ট রুটি আপনাদের তৈরি হয়ে যাবে, একদম রুটি মেকারের মতো। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। যাদের রুটি গোল হয় না তারাও এইভাবে কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন। দেখুন এখানে আমার কত সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেল, একদম পারফেক্ট কিন্তু গোল্ড রুটি তৈরি হয়েছে। কোনো রকম এখানে আমি ব্যালন চাকির ব্যবহার করলাম না। আর রুটির বেলার সময়ের থেকেও এইভাবে যদি রুটি করেন, আরও মানে তাড়াতাড়ি রুটিটা আপনারা বেলে নিতে পারবেন। আইডিয়াগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন।